মাত্র 1 বছরের ব্যবধানে দৃশ্যটা কেমন দেখেন। ধরেন কোথাও কোনো একটা জায়গায় 1 বছর আগে আপনার সালমান এফ রহমান, তারপর শিক্ষামন্ত্রী দীপমণি, আইনমন্ত্রী আনিসুল হক, তারপর আপনার 2জন আইজিপি, একজন এক্স একজন রানিং, এরকম যদি হয়, তারপর আপনার তার আবার পেছনে আস্তে আস্তে হাজি সেলিম, তারপর পলক, জুনায়েদ আহমেদ পলক, তারপর আপনার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা হেঁটে যাচ্ছে। পুরো রাস্তা ধুলিবালি সহ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং পুলিশ সিকিউরিটি বলেন, যাই বলেন, যেখানেই যান সেখানকার মানুষজন কেউ সম্মানে, কেউ শ্রদ্ধায়, কেউ দেখানোর জন্য, কেউ ভয়ে নত হয়ে যাওয়ার কথা। আমি যেদিন কথা বলছি সেদিন আপনার 20 জানুয়ারি 2025, সেদিনে দৃশ্যটা একটু অন্যরকম ছিল কিনা। ঢাকার আদালত প্রাঙ্গণ, এবং সেখানে একে একে প্রিজন ভ্যানে আসছেন এই মানুষগুলো, এবং তাদেরকে ঢুকানো হচ্ছে আদালতের গারদখানায়। সেখান থেকে লাইন ধরে ধরে তারা প্রত্যেকে একের পর এক আদালতে যাচ্ছেন, এবং আদালতে গিয়ে তাদের এক একজনকে নিয়ে এক এক এক্সপের পত্রপত্রিকার রিপোর্টে যেটা এসছে যে প্রত্যেকে নিয়ে আলাদা আলাদা আলোচনা করার বিষয়। যেমন হাজি সেলিমের কথা বলা হয়েছে, হাসছিলেন প্রথমে, তারপরে কতক্ষণ চিৎকার চেঁচামেচি করেছেন। এর আগে একদিন কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী, তিনিও আদালতে চিৎকার চেঁচামেচি করেছেন কেন তাকে লিফটে তোলা হয়নি। ওনার বিপক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে উনি কাজিয়া করেন, এই লোক কোর্টে আসলেই কাজিয়া করে। আচ্ছা, কামরুল ইসলামের এই কাহিনীর পরে হাজি সেলিম তিনিও চিৎকার কিছু হাউকাউ করলেন। শেষ তো আইনজীবী রাষ্ট্রপক্ষের বললেন, আর তিনি যেহেতু অসুস্থ, হ্যাঁ, তাকে আগে কেরানীগঞ্জে ভিআইপি মর্যাদায় রাখা হয়েছিল, বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেতেন সেখানে, আদালতে এবং কারাগারের সুযোগ সুবিধাগুলো ডিভিশন পেয়েছিলেন, কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছে কাশিমপুর কারাগারে। সেখানে আবার এগুলো পাচ্ছেন না, আরামায়েশ কম, এমনিতে অসুস্থ, নিঃসন্দেহে অসুস্থ, আমরা জানি। তিনি কথা বলতেই তার প্রবলেম আছে, তিনি তার কথা বেজে আসে, একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ, অনেকটা পক্ষাঘাত আক্রান্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এইসব বিবেচনায় জানি তো হত্যা মামলাগুলো নিয়ে আপনারাও জানেন কি কি অবস্থা আছে। যাই হোক, আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে দিয়েছেন, আমরা এইটার আদালত নিয়ে কথা বলতে চাই না। তবে মানবিক বিষয় টিষয়গুলো থাকারই কথা, থাকবে সব জায়গায়, এটাই তো ভালো। সেটা ছিল কি ছিল না, যাই এই জায়গায় তারপর অন্যান্যরা যাচ্ছেন, 2জন আইজিপি তাদের নিজেদের মধ্যে কথা বলেছেন। তার চেয়ে আলোচিত হয়ে উঠেছে দীপুমণি কাঠগড়ায় উঠে, মুখ কালো ছিল দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগ নেত্রী, তিনি টিস্যু পেপারে কলম দিয়ে লিখেছেন কিছু একটা, এবং স্পষ্টত পত্রিকার রিপোর্টে তিনি চিঠি লিখেছেন, এবং একজন সামনে ছিলেন যিনি আইনজীবীর যে গাউন সেটা পরা, তার হাতে চিঠিটা দিয়েছেন। ওই ভদ্রলোক চিঠিটা হাতে নিয়ে ওটা মোবাইল ফোনে আবার ছবি তুলেছেন। ছবি তুলে তিনি দীপুমণিকে আবার কনফার্ম করেছেন যে এটা ছবি তিনি তুলেছেন, যেন চিঠিটা হাতছাড়া হলেও চিঠির কথাগুলো মোবাইল ফোনে থেকে যায়। এটা দীপুমণিকে কনফার্ম করা হয়েছে। এই নিয়ে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের 2 আইনজীবী কথা বলেছে। রাষ্ট্রপক্ষ বলেছে দেখতে পাইনি, আসামি পক্ষ বলেছে দেখতে পাইনি, আমরা সামনে জেরার মধ্যে ছিলাম, সামনে আমরা আসামিরাও আমাদের পেছনে ছিল, আমরা ওইদিকে খেয়াল রাখতে পারিনি, ব্যস্ত ছিলাম, এসব বলেছেন। মূলত দেশের কারাগারের আইন অনুযায়ী চিঠিপত্র যে ইচ্ছা যেমনি ইচ্ছা লিখতে পারেন না, লিখলেও সেটা বিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষের নজরে দিয়ে আত্মীয় স্বজনের কাছে লেখা যেতে পারে। কারণ কারাগার থেকে অনেক স্পর্শকাতর বিষয় বাইরে চলে আসতে পারে, ষড়যন্ত্র আসতে পারে, নানান রকম বিষয় আসতে পারে, এটা দেশের আইন। তবে বাংলাদেশের কারাগার আপনারা জানেন যে অনেক সময়ই আইনের যে ফাঁক ফোকর থাকে, যেমন গিরো তেমন ফাঁক, সেরকম একটা অবস্থা কিনা। আপনাদের মনে আছে আইএসের 2জন সদস্যের কথা বলা হচ্ছিল, তাদের আদালত পর্যন্ত গেলেন, দেখা গেলেন যে প্লেন টুপি, কিছু নাই টুপির মধ্যে, আদালত থেকে বের হওয়ার সময় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, তাদের টুপি উল্টে দিল, ভেতরে লেখা আইএস। এই টুপি কীভাবে গিয়েছিল কারাগারে? সেই ক্ষেত্রে দীপুমণি চিঠি লিখছেন, হয়তো কারাগার থেকে পারছিলেন না সেখানে, সেভাবে তাদের রাখা হয়েছে। তবে সেই চিঠিতে যে কিছু স্পর্শকাতর বিষয় থাকতে পারে বা গোপনীয়তা থাকতে পারে, এটা আদালত ভেতরে যেই নাটকীয়তাটা হয়েছে চিঠি লেনদেনটা, সেইটায় নিশ্চয়ই কিছু একটা মিন করে। এবং ওই আইনজীবী পরে আবার কয়েকজনের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন। এসব থেকে কি এই প্রশ্ন ওঠে না যে এই চিঠিটা সত্যিকার অর্থে পরিবারের কাছে, নিশ্চয়ই পরিবারকে মেসেজ দেওয়ার তাদের বন্দোবস্ত আছে, আর কারা বিধি অনুযায়ী তো পরিবারের সঙ্গে দেখা হয়, বিশেষ করে যারা ডিভিশন পান তারা দেখতে পারেন 15 দিনে একদিন পরিবারের লোকজন, সেই পরিবেশে কথা বলার সুযোগ পায়। দীপুমণি যেহেতু আদালতে এসে তিনি চিঠি লিখেছেন,
টিস্যু পেপারে চিঠি লিখেছেন, একটা ভিন্ন কৌশল। জেলখানা থেকে রাজনৈতিক ব্যক্তিরা নানান সময় অতীত ইতিহাস বলে, এটা বাংলাদেশে কেন সারা বিশ্বেই তারা অনেক রকম টেকনিকে তারা তার দলকে খবর দেন। আন্ডারগ্রাউন্ডের দল যারা আছে তারা আরও ভিন্ন রকম টেকনিক অবলম্বন করেন। দীপুমণি সেই রকম কোনো ইস্যুতে কি তার এই টেকনিক্যাল চিঠিটা লিখেছেন কিনা, নিশ্চয়ই এই ঘটনাটা আইনশৃঙ্খলা বাহিনী কিছু একটা নড়ে চড়ে বসেছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তার দল, দীপুমণির দল আওয়ামী লীগ নাড়াচাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগ অন্তত নাড়াচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এই সপ্তাহে যদি আপনারা চোখ রাখেন, বাংলাদেশের প্রথম সারির সবগুলো পত্রপত্রিকা রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ কিছু করার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগ সভাপতি তিনটা জায়গায় ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন। আওয়ামী লীগের সোর্স বলছে যে তারা আগামী একটা সপ্তাহ আরও কিছু ইন্টারনালি তাদের নেতাকর্মীদেরকে ভালোভাবে গোছানোর জন্য কিছু মেসেজ দিয়েছেন। সে অনুযায়ী তাদের নেতাকর্মীরা কাজ করছে, মুভমেন্ট করছে এই পুলিশের এই অবস্থার মধ্যেই। এবং তাদের নেতাকর্মীরা মনে করে যে পুলিশ এখন না পারতে কিছু কাজ করছে, কিন্তু পুলিশ এখন ওভাবে বিগড়ায়নি, এরকম একটা ধারণা তাদের মধ্যে, বা একটা তাদের আত্মবিশ্বাস আছে। কোন জায়গা থেকে কি, এটা আপনারা বিশ্লেষণ করবেন। সেই প্রেক্ষাপটে দীপুমণির এই চিঠি কি অন্য কিছু? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।